হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। ঈশা আর সহ্য করতে না পেরে অস্ফুটে বলে, পানি পানি। শব্দটা এতটাই দুর্বল, এতটাই ভাঙা যে মনে হচ্ছে গলার ভিতর থেকে কষ্ট করে টেনে বের করতে হয়েছে। বীরের কানে শব্দটা পৌঁছাতেই সে মাথা তোলে। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ায়। ভিড় দাঁড়াতেই লম্বা সুঠাম বলিষ্ঠ দেহটা তখন অন্ধকার রুমে স্পষ্ট হয়ে ওঠে। ওলম শরীরে বসেছিল ভিড়। একটু আগেই শাওয়ার নিয়েছে। ভেজা চুলের ফোঁটা এখনও ঘাড় বেয়ে নেমে আসছে। শরীর থেকে হালকা সাবানে গন্ধ ভেসে আসছে। ভিড় এগিয়ে গিয়ে রুমের লাইট অন করে। হঠাৎ করে আলোয় ভরে যায় পুরো ঘরটা। সেই উজ্জ্বল আলোয় ঈশার ক্লান্ত শুকনো মুখটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ভিড় টেবিল থেকে এক গ্লাস পানি তুলে নেয়। ধীর পায়ে এসে ঈশার সামনে বসে পড়ে। গ্লাসটা ঈশার মুখের সামনে ধরে। ঈশা কাঁপা হাতে গ্লাসটা ধরতে চায়, কিন্তু ভিড় তাকে নিতে দেয় না। সে নিজেই গ্লাসটা ধরে রাখে ঈশার মুখের সামনে। ঈশা কিছু বলে না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানি না খেলে পিপাসায় সে হয়তো মরে যাবে, এমন একটা অবস্থা। তাই সে আর কিছু না বলে চুপচাপ ভিড়ের হাত থেকেই পানি খেয়ে নেয়। পানি খেতে গিয়ে হঠাৎ করে ঈশার কাশি উঠে যায়। সে কাশতে কাশতে কুকুরে যায়। ভিড় তৎক্ষণাৎ তার মাথায় হাত রাখে, নরম গলায় বলে, আস্তে। তার হাতটা ধীরে ধীরে ঈশার মাথার উপর বলিয়ে যায়। ঈশা আবারও পানি খায়। পুরো পানির গ্লাসের পানি শেষ করে সে। পানি খাবার পর গলার জ্বালা কিছুটা কমে, শরীরে সামান্য শান্তি নামে, কিন্তু পর মুহূর্তে মনটা বিষিয়ে যায়। এই পানি, এই যত্ন, সব কিছু এক ভয়ঙ্কর কারাগারের ভেতরের দয়া। ভিড় তখনও তার খুব কাছে বসে। সে হাত বাড়িয়ে ঈশার পিঠে আলতো করে হাত বোলায়। তার স্পর্শে অদ্ভুত এক ধীরতা, যা ঈশাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সেই স্পর্শে ঈশার শরীরের ভেতর দিয়ে শীতল একটা ঘৃণার স্রোত বয়ে যায়। ঈশা চুপচাপ বসে আছে। তার চোখে কোনো শব্দ নেই, মুখে নেই কোনো প্রতিবাদ। ঈশাকে চুপ থাকতে দেখে ভিড় বলে, আর খাবে? ঈশা মাথা নাড়িয়ে না বোঝায়। ঈশাকে শান্ত হতে দেখে বীরের বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি আসে। এতক্ষণ যে ঝড়টা তার ভেতরে চলছিল, সেটা একটু থামে। সে ঠিক করে আজ সে ঈশাকে বোঝাবে শান্তভাবে। তার স্বভাবের বাইরে গিয়ে সব কিছু করবে সে তার জন্য। বীর কখনো এভাবে বলে না কাউকে। বোঝানোর ধার সে ধারে না, সে আদেশ দেয়, সবাই তা মেনে চলে। কিন্তু আজ সে চাইছে বোঝাতে। সে চায় আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক। স্বাভাবিকই তো ছিল সব কিছু, যদি না ওই মেয়েটা তাদের জীবনে এসে সব কিছু উলটপালট করে দিত। বীর একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে ঈশার মুখটা নিজের দুই হাতের মাঝে তুলে নেয়। ঈশা তাকায়। বীর তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে নরম গলায় বলে, যা হয়েছে ভুলে যাও, মুছে ফেলো সব কিছু মন থেকে। আমরা একটা ফ্রেশ স্টার্ট করি। তার কণ্ঠস্বর একটু গভীর হয়ে আসে। দেখো তুমি, আমি আর আমাদের সন্তান, আমার কাছে সব কিছু, আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে তুমি, সেটা তুমিও জানো। সব তো মিথ্যা ছিল না। আমাদের মাঝে যা ছিল সেগুলো সত্যি ছিল। অতীতকে টেনে এনো না। তার আঙুলের চাপ একটু শক্ত করে ঈশার গালে। ভুলে যাও আগের সব কিছু, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়। আমার সব কিছু তোমার। বাইরে আমি যাই হই না কেন, আমার অন্ধকার জীবনের কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না, আর না আমার সন্তানকে। তোমরা সব সময় সুরক্ষিত থাকবে। বীর চোখে আসে। আমি তোমাকে আলোর মাঝেই রাখবো সব সময়। আমার সব কিছুই তোমার। ভালোবাসি তোমাকে আমি। আমার সন্তানের মা তুমি। তার গলায় অনুনয়ের সাথে অদ্ভুত এক অধিকার মিশে আছে। তোমার সাথে যুদ্ধ করতে চাই না আমি। মেনে নাও সব কিছু। ভালো থাকবে। আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকবে। এতদিন যেমনটা ছিল
শেষ কথাটা প্রায় ফিসফিস করে বলে সে, ভুলে যাও সব কিছু, মেনে নাও। ঈশা চুপচাপ ভিড়ের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু তার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। সে তো শুধু সময় চেয়েছিল তার কাছে। সে চেয়েছিল বীর তাকে একটু সময় দিক, তার সাথে দুটো ভালোবাসার কথা বলুক, তাকে ভালোবাসুক। কিন্তু আজ সব সত্যি জানার পর, এতদিনের সেই ইচ্ছে পূরণ হওয়ার পরও তার ভেতরে কোনো আনন্দ নেই, বরং বুকের ভেতরটা এমনভাবে ব্যথা করছে, মনে হচ্ছে কষ্টে তার বুকটা ফেটে যাবে। ঈশাকে চুপ থাকতে দেখে বীর ঝুঁকে তার কপালে একটা চুমু খায়, তারপর নিচু গলায় বলে, আমার কথাগুলো ভেবে দেখো, তুমি যা চাইবে পাবে, সব দিব তোমাকে আমি। এই বলে বীর ঈশাকে শক্ত করে ঈশাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে। তার বাহুর শক্ত বাঁধনে একটা অদৃশ্য খাঁচা তৈরি হয়। এভাবে কেটে যায় কিছু সময়। ঘরটা নিস্তব্ধ, শুধু দুইটা মানুষের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর বীর আবার জিজ্ঞেস করে, কিছু খাবে? খিদের যন্ত্রণায় ঈশা তখন কাহিল, তার পেটটা মুচড়ে উঠছে, শরীর দুর্বল হয়ে আসছে। বীরের কথায় ঈশা ধীরে ওপর নিচ মাথা নাড়ায়, তার মানে সে খাবে। ঈশা খাবে শুনে বীরের বুকের ভেতরে জমে থাকা ভারটা একটু হলেও নামে। এই একটা বিষয় নিয়ে সে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। আর কিছু করতে না পেরে ঈশা যদি খাওয়া বন্ধ করে দেয়, তাহলে সে কি করবে? এখন তো সে একা না, তার ভেতরে তার অংশ আছে। ঈশাকে নিয়ন্ত্রণ করা, তাকে আটকে রাখা, এসব বীরের কাছে কঠিন কিছু না। সে জানে কিভাবে মানুষকে ভেঙে ফেলতে হয়, কিভাবে নিজের ইচ্ছা মতো চালাতে হয়। কিন্তু সমস্যা একটাই, ঈশার ক্ষেত্রে সে ভিড় থাকতে পারে না। তার সমস্ত কঠোরতা, সমস্ত নির্মমতা যেন এই মেয়েটার সামনে এসে ভেঙে পড়ে, মাথাটা ফাঁকা হয়ে যায়, যুক্তি হারিয়ে ফেলে সে। তখন নিকোর কথাগুলোই তার কাছে একমাত্র যুক্তিসঙ্গত মনে হয়েছিল। বীর এই চিন্তা থেকে সরে আসে, দেরি না করে দ্রুত মারিয়া এলেনাকে খাবারের ব্যবস্থা করতে বলে। এদিকে ঈশায়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের হাতের শিকলের দিকে। ঠান্ডা লোহার সেই বন্ধন যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার পরিণতি। দুদিন আগেও সব কিছু কত স্বাভাবিক ছিল। নিজের ভালোবাসা, নিজের মানুষ, নিজের স্বাধীনতা সব কিছু ছিল তার। আর আজ সে বন্দি একজন মানুষের কাছে, যাকে সে একসময় অন্যরকম ভেবেছিল। সে কিছুতেই মেনে নিতে পারছে না বীরের এই আসল রূপ। তার ভিতরে কোথাও এক আগুন জ্বলছে। এই আসল রূপ, তার ভেতরে কোথাও একটা আগুন জ্বলছে, ঠিক ঠিক করে পুড়িয়ে দিচ্ছে তাকে। এই মানুষটার জন্যই তার সব শেষ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করে, না, সে স্বার্থপর হতে পারে না। এখন সে ভেঙে পড়লে চলবে না। ঈশাকে শিকল ধরতে দেখে ভিড় ঈশার দুই হাত নিজের হাতে তুলে নেয়। শিকল সহ সেই হাত দুটো নিজের মুঠোয় বন্দি করে আলতো করে চুমু খায়। তারপর নিচু গলায় বলে, আমার রাজ্যের রানী তুমি। তার কণ্ঠে এক ধরনের উন্মাদনা মিশে আছে। কিন্তু আজ তোমার জেদের কারণেই আমাকে এটা করতে হলো। ছেড়ে দাও সব জেদ, আগের মতো হয়ে যাও ঈশায়া, খুলে দেব এটা আমি। কিন্তু আমার কথা না মানলে আমার কিছু করার নেই। এভাবেই থাকতে হবে বাকি জীবন। আই রিপিট, এভাবেই থাকতে হবে। আমি ছাড়বো না তোমাকে। আমি না থাকলেও তুমি আমার থাকবে, আমার কাছেই থাকবে, থাকতে হবে আজীবন। এই জীবনে তোমার মুক্তি নেই আমার হাত থেকে। আমি না থাকলেও আমার চারপাশে বেড়াজাল তোমাকে ছাড়বে না। পৃথিবীর বুকে আমার অস্তিত্ব না থাকলেও, মিশে গেলেও তুমি আমার থাকবে। আমি সেই ব্যবস্থা করে যাব। ঠিক তখনই দরজা খুলে মারিয়া এলেনা খাবারের ট্রে নিয়ে ভেতরে ঢোকে। তাদের সামনে এনে রাখে সব কিছু সাজিয়ে দিয়ে, মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে চলে যায়। আবার বীর জীবনে যা কখনো করেনি, আজ সেটাই করছে। নিজের হাতে প্লেটে খাবার তুলে নেয় সে। ঈশার পছন্দের ঝাল করে গরুর মাংস ভুনা আর সাদা পোলাও নেয় প্লেটে।
এই ছোট ছোট জিনিসগুলো সে কতটা খেয়াল করে রেখেছে। সবকিছু মেখে নিয়ে সে ঈশার মুখের সামনে ধরে। ঈশা দ্বিধায় পড়ে যায়, সে কি বলবে, সে নিজে খাবে। সে বলতে চায় কিন্তু তার ঠোঁট নড়ে না, কোনো শব্দ বের হয় না, মাথাটা ঘুরছে, শরীর দুর্বল। ভিড় আবারও মুখের সামনে খাবার নিয়ে তাড়া দিলে শেষ পর্যন্ত কিছু না বলে ঈশা মুখ খুলে। ক্ষুধা তাকে হারিয়ে দেয়। খাবার মুখে যেতেই এক ধরনের শান্তি অনুভব করে সে। তাই আর কিছু না বলে চুপচাপ পুরোটা খেয়ে নেয়। প্লেট খালি হয়ে গেলে বীর আবারও খাবার তুলে নেয় তার জন্য। কিন্তু এবার ঈশা দুইবার মুখে নিয়ে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় আর খাবে না, তার পেট ভরে গেছে। বীর কিছু বলে না, চুপচাপ বাকি খাবার নিজেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলে মারিয়া এলেনা এসে ট্রে নিয়ে চলে যায়। মারিয়া এলেনা যেতেই বীর উঠে গিয়ে রুমের দরজা লক করে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ঘরে ফিরে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। ঈশাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশা চুপচাপ শুয়ে থাকে। তার শরীর নিস্তব্ধ, কিন্তু মন, সে ভাবছে সে কি করবে, সে কি পারবে, সে কি পারবে এই মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়াতে। আর এদিকে বীর তার খালি বুকে ঈশার মাথা চেপে ধরে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যেন এইভাবেই সে তাকে নিজের মধ্যে গেঁথে রাখতে চায়, এভাবেই নিজের কাছে রাখতে চায় সারা জীবন। ঈশাকে শান্ত দেখে বীরের ভেতরে অদ্ভুত এক তৃপ্তি জন্ম নেয়। সে ভাবে ঈশা হয়তো বুঝে গেছে তার সাথে যুদ্ধে সে জিততে পারবে না, সে নিজের হার মেনে নিয়েছে। এই ভ্রান্ত স্বস্তি নিয়েই ভীর চোখ বন্ধ করে, কিন্তু ঈশায়া তার চোখ বন্ধ, শরীর স্থির, তবুও তার মস্তিষ্কে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। বারবার মনে পড়ছে সাফার কথা, সাফার সেই দৃঢ়তা, অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস, প্রতিবাদ করার শক্তি। ঈশার বুকের ভেতরে সেই আগুনটা জ্বলে ওঠে। অন্ধকারে ডুবে থাকা জনমানবহীন এক শূন্য জঙ্গল, গভীর রাতের নিস্তব্ধতা যেন শ্বাসরোধ করে দিচ্ছে চারপাশকে। সেই জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে মেটিয়াস, সতর্ক, ঠান্ডা, কিন্তু ভেতরে চাপা টান টান উত্তেজনা। তার পায়ের শব্দ পর্যন্ত গিলে নিচ্ছে শুকনো পাতার স্তূপ। কিছু দূর এগিয়ে পাহাড়ের বুক চিরে তৈরি হয় সুড়ঙ্গ। সুড়ঙ্গের মতো এক সরু পথের মধ্যে ঢুকে পড়ে সে। সেই পথটাই এখন লুকার নতুন আস্তানার একমাত্র প্রবেশদ্বার। জঙ্গলটাই বেছে নিয়েছে তারা। বীরের হাত থেকে বাঁচতে হলে মানুষের চোখের আড়ালে থাকাটাই সবচেয়ে নিরাপদ। সুড়ঙ্গ পেরিয়ে ভেতরে ঢুকতেই সামনে এসে দাঁড়ায় লুকা। তার চোখে অস্বাভাবিক তীব্রতা, যেন বহুদিন ধরে জমে থাকা রাগ বিস্ফোরণের অপেক্ষা ছিল। মেটিয়াসকে দেখে লুকা মাতেও এগিয়ে আসে ঝড়ের মতো। এক মুহূর্ত দেরি না করে মেটিয়াসের কলার চেপে ধরে। চোখ দুটো রক্তিম, কণ্ঠে হুমকির আগুন। ফোন বন্ধ কেন তোর? তারপর আরও কাছে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, আমাদের সাথে বেইমানি করছিস মেটিয়াস? তাহলে কিন্তু বীরের আগে তোমাকে শেষ করব আমরা। কান খুলে শুনে রাখো, আমি মেটিয়াস থেমে থাকার মানুষ না। সে শক্ত হাতে লুকার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, তোমার লোক আয়ুষ আর এলিজা ধরা পড়েছে। বীর শেষ করে দিয়েছে ওদের। কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। লুকা আর মাতেও দুজনের চোখ জ্বলে ওঠে রাগে, হিংস্রতায়। মেটিয়াস থামে না। সে ধীরে ধীরে সব কিছু খুলে বলে, প্রতিটা তথ্য, প্রতিটা ঘটনা, কিছুই লুকায় না। তারপর এক মুহূর্ত থেমে কণ্ঠ নিচু করে বলে, আমাকে প্যালেসে ফিরে যেতে হবে। আমি আর যোগাযোগ করতে পারবো না। সময় সুযোগ বুঝে সব জানাবো তোমাদের। এখন আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। মেটিয়াস একটু এগিয়ে এসে বলে, বীর সন্দেহ করছে। তার সন্দেহের তালিকায় কেউ বাদ নেই। বীর এখন সব খুঁজে বের করবে। নিকো তার সন্দেহের তালিকায় বাইরে নয়। তাই বলছি, এখন কয়েকদিন চুপচাপ গা ঢাকা দিয়ে থাকো। পরিস্থিতি ঠান্ডা হোক, আমি সব জানাবো। শেষবারের মতো তাকায় তাদের দিকে।
চোখে কোনো আবেগ নেই, শুধু হিসেবি বাস্তবতা। এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমাদের কোনো পথ নেই। আমি ঠিক সময় বুঝে যোগাযোগ করব। আমি নিজে থেকে যোগাযোগ না করলে তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে না। নীরবতা নেমে আসে চারপাশে। মাতেও আর লুকা দুজনেই জানে মেটিয়াস যেটা বলছে সেটা ঠিক। এখন তাদের হাতে সত্যি কিছু নেই। মেটিয়াসই তাদের শেষ ভরসা। আর ভিড়, সে এখন আর মানুষ নেই, একটা হিংস্র বাঘ যে নিজের শিকারকে খুঁজে বের না করা পর্যন্ত থামবে না। এই মুহূর্তে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। কিন্তু এই নীরবতা, এই পিছিয়ে যাওয়া, এটা পরাজয় না। দুপা পিছিয়ে তারা এমন এক আঘাতের প্রস্তুতি নিচ্ছে যেটা হবে আরও ভয়ঙ্কর, আরও নির্মম। এমন আঘাত যা ভিড়ের অস্তিত্ব ধ্বংস করে ফেলবে। ক্যাটেলিনা বেলার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছে না। বারবার ফোন করছে, বারবার লোক পাঠাচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর পাচ্ছে না। সে প্যালেসের গার্ডদের সাথে যোগাযোগ করে। ঠান্ডা, কঠিন গলায় একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। কোথায় বেলা? কার সাথে? ওর ফোন বন্ধ কেন? কিন্তু গার্ডদের কেউই ঠিকঠাক কিছু বলতে পারে না। তাদের অস্পষ্ট ভয় কাঁপা উত্তরগুলো ক্যাটালিনার রাগকে আরও উস্কে দেয়। এসব দেখে ক্যাটালিনা রেগে ফেটে পড়ে। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে ওঠে। হাতে ধরা গ্লাসটা শক্ত করে চেপে ধরে একদম সেটাই ছুঁড়ে মারে দেওয়ালের দিকে। গ্লাসটা ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। রুমটা ভারী হয়ে ওঠে তার দম বন্ধ করা ক্রোধে। সে দাঁড়িয়ে যায়। তার ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি ফুটে ওঠে। সে হাসির ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। সে ঠিক করে সিনেলোয়া থেকে গুয়াদালাহারা ফিরে যাবে। আর দূরে বসে কিছু নয়, এবার সামনে থেকে করতে হবে যা করার। তার চোখে তখন জ্বলছে বহু বছরের লালসা, লড়াই আর দখলের আগুন। তার এতদিনের স্বপ্ন সে ভেঙে যেতে দেবে না। এই সাম্রাজ্য, এই ক্ষমতা, এই সিংহাসন সে অন্য কাউকে দেবে না, কাউকে না। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে ধীরে অস্পষ্ট করে নিজের মনেই বলে, আগে ভিড়ের মাকে সরিয়ে এখন প্রয়োজনে বীরের সন্তানকে সরিয়ে দেব। তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো অনুশোচনা নেই, শুধু একটাই লক্ষ্য, ক্ষমতা। সে ঠান্ডা গলায় ফিসফিস করে, এই বাচ্চাকে আসতে দিব না আমি, কিছুতেই না। ক্যাটালিনার প্রতিটা কথা অদূরে দাঁড়িয়ে নিঃশব্দে শুনে ফেলেন বীরের গ্র্যান্ডমাদার ইলারা আলভারেজ। দূরে দাঁড়িয়ে তিনি স্থির চোখে তাকিয়েছিলেন ক্যাটালিনার দিকে। ক্যাটালিনার শেষ কথাটা, এই বাচ্চাকে সে আসতে দিবে না, কিছুতেই না, এই কথাটা শুনেই একটা দীর্ঘশ্বাস তার বুকের ভেতরেই আটকে যায়। তিনি মনে মনে বলেন, তুমি যেটা চাইছো সেটা হবে না ক্যাটালিনা। তার কণ্ঠ কোনো আওয়াজ নেই, কিন্তু সেই নীরব প্রতিজ্ঞা শক্তিশালী। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত, নাজিয়া বীরের মা, যাকে তিনি রক্ষা করতে পারেননি। একটা অদৃশ্য অপরাধ বোধ বছরের পর বছর ধরে তাকে তাড়িয়ে বেরিয়েছে। তার আঙুলগুলো ধীরে মুঠো হয়ে আসে। মনে মনে আবার বলেন, নাজিয়াকে বাঁচাতে পারিনি আমি তোমার হাত থেকে, কিন্তু আমার বীরের বউ আর তার সন্তানের ওপর আমি তোমার ছায়াও পড়তে দিব না। তার চোখে স্পষ্ট আগুন। এদিকে সময় নিজের গতিতে গড়িয়ে যেতে থাকে, কিন্তু ঈশার ভেতরের পৃথিবীটা প্রতিটা দিনই আরও বেশি ভেঙে পড়তে থাকে। শারীরিক মানসিক সব দিক থেকেই ভেঙে পড়ছে সে। প্রেগনেন্সির শুরুর এই সময়টা তার জন্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠতেই বমির তীব্র অনুভূতি এসে আঘাত করে গলায়। কিছু খাওয়ার চেষ্টা করলেই শরীর যেন প্রতিবাদ করে ওঠে। একটু পরে সব কিছু বমি হয়ে বেরিয়ে যায়। দিনের বেশিরভাগ সময় সে কিছুই ধরে রাখতে পারে না পেটে। তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ে। মাথা ঘোরা, হালকা জ্বর ভাব, শরীরের ভেতরে অস্বস্তি, সব কিছু মিলে সে নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কখনো হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়, আবার কখনো এমন দুর্বল লাগে যে বিছানা ছেড়ে ওঠার শক্তিও পায় না। এই শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও তাকে ভেঙে দিচ্ছে।
একদিকে বন্দি জীবন, অন্যদিকে নিজের শরীরের অজানা পরিবর্তন, সব মিলিয়ে সে নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কখনো হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়, আবার কখনো এমন দুর্বল লাগে যে বিছানা ছেড়ে ওঠার শক্তিও পায় না। এই শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও তাকে ভেঙে দিচ্ছে। একদিকে বন্দির জীবন, অন্যদিকে নিজের শরীরের অজানা পরিবর্তন, সব মিলিয়ে সে এক গভীর দ্বন্দ্বে আটকে আছে। কখনো ভয়, কখনো বিভ্রান্তি, কখনো নীরব কান্না। এই সবই এখন তার প্রতিদিনের সঙ্গী। মুড সুইং তো আছেই। এদিকে ভীর এই পরিবর্তনগুলোকে সম্পূর্ণ অন্যভাবে দেখতে থাকে। তার ধারণা, ঈশা ইচ্ছে করেই খাচ্ছে না, নিজের শরীর খারাপ দেখাচ্ছে। তার মতে ঈশা বাচ্চাটাকে চায় না, এই কারণেই সে এমন আচরণ করছে। এই ভাবনা ভীরকে আরও ডেসপারেট করে তোলে। তার ভেতরের অধিকার বোধ, ভালোবাসা আর ভয় বাচ্চার জন্য, অগাধ মায়া, সব কিছু একসাথে মিশে গিয়ে তাকে আরও কঠোর করে তোলে। সে তার বাচ্চার কিছুই হতে দিবে না। ঈশাকে সে জোর করতে শুরু করে, সব কিছুতেই বাধ্য করে তাকে। খাবার সামনে এনে বসিয়ে দেয়, নিজের হাতে তুলে খাইয়ে দিতে চায়। কখনো শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কখনো আবার চাপ সৃষ্টি করে। তার কণ্ঠে লুকিয়ে থাকে অস্থিরতা আর একরাশ দুশ্চিন্তা। কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটে। এই চক্র বারবার চলতে থাকে, খাওয়ানোর আর তারপরই শরীরের প্রতিরোধ। বীরের চোখে এই দৃশ্যগুলো ধীরে ধীরে ভয় ঢুকিয়ে দেয়। যতবার সে নিজের চোখে দেখে ঈশার দুর্বল শরীর, কাঁপতে থাকা হাত, ফ্যাকাশে মুখ, ততবার তার ভেতরে বিশ্বাসটা ভাঙতে শুরু করে। একসময় বীর সম্পূর্ণভাবে ঘাবড়ে যায়। তার সেই কঠিন নিয়ন্ত্রণশীল মানসিকতা কোথাও যেন নরম হয়ে যায়। ধীরে ধীরে সে তার সব মিশন, ব্যবসা, ডিল, পরিকল্পনা সব কিছু থেকে সরে আসে। দায়িত্ব তুলে দেয় ডিয়েগো, সান্তিয়াগো আর নিকোর ওপর। নিজের দুনিয়ার কেন্দ্রবিন্দু এখন আর কোনো কার্টেল বা ক্ষমতায় নয়, বরং ঈশা। সে সারাক্ষণ ঈশার পাশে থাকতে শুরু করে, তার অবস্থা পর্যবেক্ষণ করে। ডাক্তার সব সময় থাকে, কিন্তু তার নিজের অস্থির মন তাকে বারবার এক জায়গায় আটকে রাখে।